অধ্যক্ষ এবং আমার সহব্রতী যারা এই কলেজে রয়েছে, ছাত্রছাত্রীরা, কলেজ কর্তৃপক্ষকে এই জন্য ধন্যবাদ জানাবো যে তারা অন্তত রক্তকরবীর এই শতবর্ষটাকে ফিরে দেখার কথা ভেবেছেন, এবং আমার কৃতজ্ঞতা যে তারা আমাকেও সেই আয়োজনে যুক্ত করে নিয়েছে। ছাত্রবেলা থেকে বহুবার রক্তকরবী আপনাদের মতো আমিও পড়েছি, এবং বারে বারেই পড়েছি, ফিরে ফিরে পড়েছি। সেই পাঠ থেকে কিছু কথা আমাদের প্রত্যেকেরই মনে যেমন জমে তেমনি আমারও জমেছে। মূলত সেইগুলোই আজ একটু ভাগ করে নেওয়া। সেই সঙ্গে আমাদের এই যে বিদ্যায়তনিক অভ্যাস, অর্থাৎ আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াই, রক্তকরবীকে একটা টেক্সট হিসেবে বা নিজেরা পড়েছি, তাদের তো একটা অন্যরকম দায়ী থাকে পড়বার। তাহলে সেই বিষয়টাকেও তার সঙ্গে যুক্ত করে নেওয়ার কথা একটু ভাবা হয়েছে, আমার ভাবনার মধ্যে রয়েছে। মানে আলাদা করে কোনো শিরোনাম দিইনি, কিন্তু যদি এরকম একটা শিরোনাম দেওয়া যায় তাহলে বলা যেতে পারে যে এর শিরোনাম হতে পারে যেভাবে রক্তকরবী পড়ি। আমি রক্তকরবী বলা বাহুল্য টেক্সটার অর্থাৎ নাটকটার কথাই মূলত আলোচনা করব। প্রযোজনা আমাদের সৌভাগ্য হয়নি বহুরূপীর প্রযোজনা দেখার, কিন্তু বহুবার আমরা অডিওতে বহুরূপীর প্রযোজনা শুনেছি। আমি সেই প্রযোজনার কোনো কথাই বলবো না। কেন বলবো না তার একটা বড় কারণ আপনারা জানেন, যে যখনই একটা নাটক অভিনীত হয়, অর্থাৎ সেটা যখন থিয়েটার হয়ে যায়, তখন সেটা কিন্তু একটা আলাদা টেক্সট হয়ে যায়। বলা যেতে পারে যে সেটা মঞ্চ পাঠ হয়ে যায়। আমি কানে শুনেছি সৌম্যমিত্র তৃপ্তি মিত্রের রক্তকরবী, আর আমি সামনে থেকে দেখেছি বাদল সরকারের অভিনয়ে বা তার দলের অভিনয়ে রক্তকরবী। সেই প্রযোজনা দেখেছি শান্তিনিকেতনে 94 সালে বাদলদা যখন ভিজিটিং প্রফেসর ছিলেন, তখন আমি সরাসরি তার ছাত্র ছিলাম সেই সুবাদে। কিন্তু বলা বাহুল্য দুটো টেক্সট সম্পূর্ণ আলাদা যে হয়ে উঠলো, অর্থাৎ সৌম্যমিত্রদের টেক্সট আর বাদল সরকারের, সেটা তো আপনারা বোঝেনি। ফলে সেদিকেও যাচ্ছি না। রক্তকরবী নিয়ে একাডেমিক আলোচনা করতে গেলেই প্রচুর পাঠ পাঠান্তরের প্রশ্ন চলে আসে। সেসব নিয়ে প্রণয় কুমার কুণ্ডু প্রচুর কাজ করেছেন, পরে মলয়, আমার স্নেহভাজন মলয় রক্ষিত খানিকটা কাজ করেছেন। ফলে সেসব দিকেও আমি কিছু বলতে যাচ্ছি না। এমনকি একটা বিষয় হয়তো বলা যেতে পারত, কিন্তু সেটাও সময়ভাবে বলা যাবে না, সবটা একটা বিষয়ের মধ্যে বলা যায় না। সেটা হচ্ছে যে একটা কম্পারেটিভ স্টাডি, সেটা হচ্ছে রেড অলিয়েন্ডার্স, যেটা 25 সালে প্রকাশিত হবে গ্রন্থাকারে, তার পরের বছর প্রকাশিত হবে বাংলা রক্তকরবী। এই দুটোর একটা তুলনামূলক আলোচনা, সেটা যদি কেউ করেন নিশ্চয়ই করা যেতে পারে। তার কারণটা কি, মানে কিভাবে ট্রান্সলেশন তো শুধু ট্রান্সলেশন নয়, ট্রান্সলেশন মানে একটা ট্রান্সকালচারেশন, একটা সংস্কৃতির তফাৎ ঘটে যাওয়া, সেই জিনিসটা হয়। যেমন নাটকটা যেখানে শুরু হচ্ছে, কিশোর ছুটতে ছুটতে আসে, বলে নন্দিনী নন্দিনী নন্দিনী, এই যে বলে, তারপর নন্দিনী বলে আমাকে এত করে ডাকিস কেন কিশোর? তৃপ্তি মিত্রের কণ্ঠস্বরটা ভাসে আমাদের কানে, আমি কি শুনতে পাইনি? দেখুন, যখন এটা রেড অলিয়েন্ডার্স হয়ে যায়, তখন কিশোর কিন্তু সরাসরি বলছে হ্যাভ ইউ এনাফ ফ্লাওয়ার্স নন্দিনী, হিয়ার আই হ্যাভ ব্রট সাম মোর। মানে এই যে নন্দিনী নন্দিনী নন্দিনী, এই মাধুর্যটা কিন্তু আর রইল না ওখানে। মৈত্রী দেবী স্বর্গের কাছাকাছি বইতে লিখেছেন যে রবীন্দ্রনাথ যখন পাঠ করে শোনাতেন, তখন উনি বলছেন সবচেয়ে আমার মনে পড়ে আরম্ভটা, সেই ডেকে ওঠা নন্দিনী নন্দিনী নন্দিনী, ডাকের মধ্যে আনন্দের উৎস ঝরে পড়ছিল। এটা একেবারে ইংরেজিতে থাকলো না। ইংরেজিটাতে টার্গেট রিডারশিপ বদলে যায়, সেটা একটা কারণ। বা ইংরেজিতে এই নাটকের মধ্যে বহুমাত্রিক যে দ্বন্দ্ব আছে, তার মধ্যে মুখ্যত কোনো একটা দ্বন্দ্বের উপর বেশি জোর দেওয়ার ব্যাপার হতে পারে, সেটা একটা ব্যাপার হয়। শুধু এই প্রসঙ্গে আমি এইটুকু বলি,
রেড অলিয়েন্ডার্স এবং এটা তুলনা আমি করতে যাচ্ছি না, কিন্তু যেটুকু আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে রক্তকরবের যে মিউজিক্যালিটি, তার যে পোয়েটিক একটা অ্যাপেল, সেটা কোথাও যেন রেড অলিয়েন্ডার্স সে মিস করি। ইয়েটস মেটারলিঙ্ক সম্পর্কে এক জায়গায় বলেছিলেন যে ইন ফেইলিং টু বি পোয়েটিক হি অলসো ফেইলড টু বি ড্রামাটিক। মেটারলিঙ্ক সম্পর্কে ইয়েটস বলেছিলেন। আমার মনে হচ্ছে রেড অলিয়েন্ডার্সটাও অনেকটা ওরকম হয়েছে। সেটা হতেই পারে, হয়তো এই জন্য গিরিশ টার্নার একটা সময় কয়েক বছর আগেই একবার মন্তব্য করেছিলেন যে রবীন্দ্রনাথের নাটকটা ঠিক নাটক হয়নি, নাটকটা লিখতে পারতেন না রবীন্দ্রনাথ। এবং আসলে গিরিশ টার্নার ধরেই নেওয়া যায় যে তিনি বাংলায় পড়েননি রবীন্দ্রনাথ। তো যাই হোক না কেন, এরকম নানা রকম আলোচনা হতে পারে, তো সেদিকে নয়, একেবারে সিধে চলে আসা যাক যে বিদ্যায়তনিক অভ্যাসে আমরা যেভাবে পড়েছি, যেভাবে যে আলোচনাগুলো আসে সেই দিকটা, এবং সেই সূত্রে আমার কিছু নিজস্ব অবজারভেশন আছে, সেগুলো একটু আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আমরা যখনই ক্লাসে রক্তকরবী পড়ি তখন অনেক বইতে এবং অনেক মাস্টার মশাই এইটে প্রথম বলেন যে রক্তকরবী এটা হচ্ছে রূপক, সাংকেতিক এই বর্গের একটা নাটক বা তত্ত্ব নাটক, এই হচ্ছে। এখন রবীন্দ্রনাথ স্বয়ং বলেছেন যে কে রূপকও বলা যায় না নাট্য পরিচয় অংশে, তো বটেই। ব্যাপারটা হচ্ছে কি যে রূপকত্ব কি নেই, সাংকেতিকতা কি নেই, প্রতীকত্ব কি নেই? আছে, কিন্তু থাকলেও আমরা যখনই রূপক, সাংকেতিক, প্রতীকধর্মী অমুক তমুক বলি, অর্থাৎ একটা ট্যাগ যখন দিতে যাই, তখন যে সমস্যাটা হয়ে যায় সেটা হচ্ছে যে আমরা কিভাবে ওইভাবেই নাটকটাকে পড়তে প্ররোচিত হই। আসলে রূপক যে অর্থে রথের রশ্মি, সেই অর্থে তো রক্তকরবী নয়। কেননা রক্তকরবীর যে লালিমা বা রক্তিমা ভাবা, তার যে রং, তার তো বহুবিধ আবেদন সম্ভব। মানে সে যেমন প্রেমের রং, সে বিপ্লবের রং। লাল রঙের কি একটাই মানে হয়? কমিউনিস্টের লাল আর ওদিকে লাল সালুর যে লাল, এ কি এক লাল হলো? ফলে লাল বললেই শুধু বিপ্লব এটা নয়, লাল একটা রং, তার অনেক রকম মানে হতে পারে। তা এই নানা রকম কারণেই এটাকে রূপক বলা যায় না। রূপক একেবারেই উপমান আর উপময়, যেখানে সমান্তরাল বাইরের বা বহিস্তরের অর্থ পেরিয়ে যখন আমরা অন্তঃস্তরে প্রবেশ করি, অর্থাৎ যখন এক আর একটা অর্থ, এটা দরকার নেই, ফ্যানটা অফ করো, শোনা যাবে না, ফ্যানটা বন্ধ করো, ওনাদেরও অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তা এইটা আমি আশা করি বলতে পারছি। হ্যাঁ, তবে অনেক সাংকেতিকতা, যাকে আমরা বলতে পারি সাজেস্টিভনেস, সাংকেতিকতা তো নিশ্চয়ই আছে। ধ্বজা বলুন, অস্ত্র পূজা বলুন, হ্যাঁ, এই যে ধ্বজা, রাজার ধ্বজা, সেগুলিকে সাংকেতিকতা নেই, খুবই আছে। তবে এই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ে, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যক্ষ মাস্টারমশাই না হলেও আমাদের বিভাগের মাস্টারমশাই ছিলেন ভূদেব চৌধুরী। ভূদেব তার একটা লেকচার শুনেছিলাম 94 সালে, সেটা ছিল সুধাকর চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতা। তিনি দুদিন ধরে একটা বিষয় নিয়ে বলেছিলেন, পরে এটা বই হয়েছে, শান্তিনিকেতন ধারার রবীন্দ্র নাটক চলচ্চিত্রে মরিস মেটারলিঙ্ক। এবং উনি এই নাটকগুলো, অর্থাৎ শারদোৎসব থেকে যে নতুন একটা পালা শুরু হলো প্রসিডিয়াম থিয়েটারের থেকে বেরিয়ে এসে, পঞ্চাঙ্ক থিয়েটারের ফরম্যাট থেকে, নাটকের ফরম্যাট থেকে বেরিয়ে এসে, এগুলোকে সবই বলেছেন শান্তিনিকেতন ধারার নাটক। ভূদেব চৌধুরী এইটা পেলেন কোথায়? ভূদেব চৌধুরী এটা পাচ্ছেন রথীন্দ্রনাথ ঠাকুরের পিতৃস্মৃতিতে। সেখানে তিনি শারদোৎসব থেকে এগুলিকে শান্তিনিকেতন পর্বের নাটক বলা যায় এই কথা উল্লেখ করেছেন। এখন শান্তিনিকেতন পর্বের নাটক কি শান্তিনিকেতনে বসে লেখা? না, তা নয়। আসলে খোলা মঞ্চ, খোলা প্রান্তর, চারপাশের যে একটা পরিবেশ, প্রকৃতি, সেটাকে যুক্ত করে নেওয়া এবং মঞ্চের বাঁধন কেটে বেরিয়ে আসার যে একটা নতুন ধারা, সেইটা। কিন্তু রথীন্দ্রনাথ রক্তকরবীর কথা বলেননি। ভূদেব চৌধুরী রক্তকরবী পর্যন্ত 1926 পর্যন্ত সবগুলোকে শান্তিনিকেতন ধারার নাটকই বলে চিহ্নিত করেছেন। পরে আবার গৃহপ্রবেশ, বাঁশরী, এগুলো নয়। এখন
এইটা উনি বলেননি, রথীন্দ্রনাথ বলেননি, কিন্তু আমরা আলোচনা করবার সময় দেখাতে পারি যে আসলে সত্যি সত্যি শান্তিনিকেতন, আমি বৃহত্তর অর্থে বলছি, শ্রীনিকেতনকে যুক্ত করে নিয়ে যে শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনের সঙ্গে রক্তকরবীর একটা, বা রবীন্দ্রনাথের পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা, রবীন্দ্রনাথের শ্রীনিকেতন নিয়ে ভাবনা চিন্তা, এই সবের সঙ্গে, তার বৃক্ষরোপণ হলকর্ষণ, এই সবের সঙ্গে একটা যোগ আছে। কিন্তু সেই যোগের কথায় আমি আসবো অনেক পরে। তার আগে আরেকটা, ওই পূর্বপক্ষ খণ্ডন করার মতন আরেকটা কথা বলতে হয়, তত্ত্ব নাটক। এখন এডওয়ার্ড টমসন বলেছেন যে ভেহিকল অফ আইডিয়াস রবীন্দ্রনাথের নাটকগুলো, অর্থাৎ অনেক তত্ত্বকথা আছে, সেই তত্ত্বকথাগুলো বয়ে নিয়ে যাওয়ার এক একটা বাহন হচ্ছে এই নাটক। এখন ব্যাপারটা হচ্ছে যে ভেহিকল অফ আইডিয়াস রবীন্দ্রনাথের নাটকগুলোর মধ্যে একটা আইডিয়া থাকে, থাকে না তা নয়, অনেকেরই থাকে। বিসর্জনের মধ্যেও কি নেই? আছে নিশ্চয়। যেমন ধরুন স্যাক্রিফাইস মোটিভ। আমি অনেক সময় বলে থাকি যে রবীন্দ্রনাথের অনেক নাটকেরই নাম হতে পারত বিসর্জন, আর এই বিসর্জনের ইংরেজিটা স্যাক্রিফাইস, ইমার্শন নয়, প্রতিভা বিসর্জন নয়, স্যাক্রিফাইস। এই রঞ্জনের প্রাণ বিসর্জন করতে দেখছি আমরা রক্তকরবীতে, আমরা জয়সিংহকে বিসর্জনে তো দেখেইছি, উত্তীয়কে দেখেছি শ্যামায়, অভিজিৎকে দেখেছি মুক্তধারায়। একটা বড় কিছু ঘটবার জন্য একটা আত্মত্যাগ, একটা স্যাক্রিফাইস, এইটা একটা খুব বড় ঘটনা ঘটে। হয়তো সেই জন্যই ঠিক ট্র্যাজেডি বলতে আমরা যা বুঝি, রবীন্দ্রনাথের কোনো নাটকই সেভাবে নয়। রঞ্জন মারা যায়, কিন্তু নন্দিনী, বিশু পাগল সবাই বেরিয়ে যায় সেই সেই প্রতিষ্ঠান ভেঙে ফেলতে, কিন্তু সেখানেও দেখুন পোস্তদের ডাক দিয়েছে, গান দিয়ে শেষ হচ্ছে। ফলে ট্র্যাজেডি বলতে আমাদের যে ফর্ম, নানা রকম ট্র্যাজেডি হতে পারে, কিন্তু কোনো রকম ভাবে সেটা হয় না। একটা বিরাট কোনো প্রাপ্তির কোনো একটা সম্ভাবনা কোথাও যেন সূচিত থেকে যায়। আসলে আমি এই ভেহিকল অফ আইডিয়াস বা তত্ত্বমূলক বলতে চাইছি না, কারণ এগুলো বললে কি হয়, মনে হয় যে ওই নাটকটা তাহলে আইডিয়াস সর্বস্ব, মনে হয় আইডিয়ার বাইরে বোধহয় কিছু নেই, নিশ্চয় একটা খুব বড় কোনো তত্ত্বকথার মধ্যে আছে। প্রসঙ্গত এখানে সৌমিত্রদা আছেন, সৌমিত্রদা বোধহয় শঙ্করদার ক্লাসও করেছেন। শঙ্করদা দীর্ঘদিন যাদবপুরে পড়াতেন, এটা আমার শোনা কথা। তো শঙ্করদা নাকি বলতেন ক্লাসে যে নন্দিনী কোথা থেকে এসেছে। তো ছেলে মেয়েরা অনেকেই যেটা সবাই বলে থাকেন, নন্দিনী মানে কে, রঞ্জন মানে কে, নন্দিনী যা নন্দিত করে, রঞ্জন যা রঞ্জিত করে ইত্যাদি। নন্দিনী কোথা থেকে এসেছে, এই একটা সহজ প্রশ্নের উত্তরে সবাই একই রকম এরকম তাত্ত্বিক উত্তর দেওয়ার কথা ভাবেন, কারণ আমরা সহজভাবে বিষয়টাকে ভাবতে বুঝতে পারি না। কিন্তু শেষ পর্যন্ত শঙ্করদা নাকি উত্তর দিয়েছিলেন যে নন্দিনী বইতেই তো লেখা আছে ঈশানী পাড়ার মেয়ে। অর্থাৎ এই যে একটা খুব সাধারণ ভাবে একটা খোঁজবার চেষ্টা, সেটা না করে আমরা যখন এত তত্ত্বকথা আনি, আগে থেকেই যদি আনি, তখন সেই বার্তা কোথাও এটা বিভ্রান্তিকর হয়ে ওঠার সম্ভাবনা থাকে। তো আমি ছাত্রছাত্রীদের বিশেষ করে বলবো যে আমরা মাস্টারমশাইরা এরকম নানা রকম তত্ত্বকথা বলবো, কিন্তু এই তত্ত্বকথার ফাঁদে না পড়ে তোমাদের জন্য যেটা বলবার, যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে যে প্রথমে তোমরা যে জিনিসটা করো সেটা হচ্ছে রক্তকরবী নাটকটার ভিতরে যে একটা সরল সাদা ছাদের গল্প আছে, এই গল্পটাকে বের করে নাও। গল্পটা কি, গল্প ব্যাপারটা কি খুব বলবার দরকার নেই, খুব চমৎকার একটা গল্প আছে, হয়তো একটু উপকথাধর্মী মনে হতে পারে। নাট্য ঘটনাটা ঘটছে যক্ষপুরী বলে একটা জায়গায়, ধরা যাক একটা খনি শহরে, একটা স্বর্ণ খনি আছে সেখানে, আর সেখানে যারা এসেছে তারা কিন্তু কেউ ওখানকার মানুষ নয়, নানা গ্রাম থেকে মানুষজন এসেছে। গ্রামে তাদের একটা নিজস্ব জীবন ছিল, একটা কৌম ছাঁদ ছিল। মনে পড়ে চন্দ্রা বলে বিশুকে, এসো না বেয়াই পালাই আমরা। তখন স্মৃতিভারাতুর বিশু বলে সেই গ্রামের কথা, ফেলে আসা গ্রামের কথা, সেই নীল চাঁদোয়ার নিচে খোলা মদের আড্ডায় রাস্তা বন্ধ, তাই তো এই কয়েদখানার চোরাই মদের উপর এমন ভয়ঙ্কর টান, আমাদের না আছে আকাশ না আছে অবকাশ,
তাই 12 ঘন্টার সমস্ত হাসি গান সূর্যের আলো কড়া করে চুঙ্গে নিয়েছি এক চুমুকের তরল আগুনে। এই যে যে গ্রাম থেকে উন্মূলিত হয়ে তারা এসেছে, তারা তো স্বেচ্ছায় আসেনি, এসেছে হয় কিছুটা আয় হবে এই ভেবে, অথবা আসতে তারা বাধ্য হয়েছে, সিস্টেম তাকে বাধ্য করেছে, যেটা আজও ঘটে। কেমন? তো এই যে চন্দ্রার কথাটা পালায় অথবা বিশু যখন নস্টালজিক হয়ে পড়ে, আমার জীবনানন্দের কবিতা মনে পড়ে 1946-47, যে ওইখানে নবান্নের ঘ্রাণে ওরা সেদিনও পেয়েছে, ওখানে চাঁদের রাতের প্রান্তরে চাষার নাচ হতো, এই যে একটা, সেই গ্রামটা হারিয়ে যাচ্ছে, কারণ কৃষি কৌমভিত্তিক সমাজটা বদলে যাচ্ছে, একটা পুঁজিতান্ত্রিক নতুন অর্থনৈতিক ব্যবস্থা কায়েম হচ্ছে। ঠিক এইরকমই একটা বিষয় নিয়ে 94 সালে জয়া মিত্র একটা উপন্যাস লিখেছেন, তার নাম হচ্ছে একটি উপকথার জন্ম। একদম বদলে যাওয়া আকাশপুর বলে একটা জায়গা, কিন্তু কিভাবে বদলে যাচ্ছে সমস্ত কিছু, অর্থাৎ বোঝা যাচ্ছে যে রক্তক্ষরণী কিন্তু যুগে যুগে নতুন নতুন ভাবে আমাদের সামনে প্রতিভাত হচ্ছে। তো মোদ্দা কথাটা হচ্ছে, গল্পটা কি না, যক্ষপুরে এরা প্রবেশ করেছে, প্রবেশ করতে বাধ্য হয়েছে, এবং সেখানে প্রবেশ করলে তার প্রস্থান করা যায় না, ফেরা যায় না। তারা গ্রাম ছেড়ে এসেছে, তাদের সোনার নেশা পণ্যের নেশা আছে, অথবা বাধ্য হয়ে যে কোনো কারণেই হোক, যেমন বিশুর স্ত্রী তার সোনার একটা নেশা তার চোখে রং ধরিয়েছিল, বাধ্য করেছিল বিশুকে আসতে। আচ্ছা, এসেছে যারা, তারাও কিন্তু নানা ধরনের মানুষ, এটা খেয়াল করো, মানে ছাত্রছাত্রীদের বলছি, কারণ কিছু মানুষ আসে তারা সিস্টেমের সঙ্গে মিলে যায়, যেমন মোড়ল হয়ে যায় যারা, ঠপাড়ার মোড়ল। আর কিছু কেউ আসে তারা ঠিক মিশতে পারে না, যেমন বিশু এসেছিল চরের বৃত্তি করতে, কিন্তু সে পুরোটা মিলে যেতে পারেনি, তার স্বভাবের সঙ্গে এই বৃত্তিটা ঠিক মেলেনি। তা যাই হোক, একদিন কি খেয়ালে রাজা নিয়ে এলেন একটি মেয়েকে, তার নাম নন্দিনী। এখন প্রশ্নটা হচ্ছে যে বিশু নন্দিনী এরা কিন্তু খুব দূরের মানুষ নয়, একই জায়গার মানুষ, কেননা বিশু নন্দিনীকে আগে থেকেই চিনত, এটা নাটকে পাই। এইবার নন্দিনী ভালোবাসে রঞ্জন নামের একজন অত্যন্ত প্রাণচঞ্চল তরুণকে, যাকে আমরা নাটকে ওইভাবে দেখি না। নন্দিনী এসে একটা বেতালা হাওয়া নিয়ে আসে, সে সপ্রতিভ তার প্রাণচাঞ্চল্য নিয়ে সে একেবারে রাজাকে নাড়া দেয়। রাজাকে যখন নাড়া দেয়, রাজার মধ্যে যে ঈর্ষা থাকে সেই ঈর্ষা জেগে ওঠে, তাকে না পাবার, না আয়ত্ত করতে পারা, এটা আধিপত্য কামের একটা বৈশিষ্ট্য, সেই জায়গা থেকে সে পারে না, এবং একটা দম্ভের জাড্য সে কাটিয়ে উঠবার চেষ্টা করে, কিন্তু পারে না। আমি পরে দেখাবো যে রাজার দিক থেকে যদি আমি নাটকটাকে দেখি, তাহলে নাটকটা ঠিক কেমন দেখায়। তা এই রকম একটা অবস্থাতে শেষ পর্যন্ত রাজা বেরিয়ে আসে, কিন্তু রঞ্জনের প্রাণ যায়, এবং রাজা তার নিজের গড়া প্রতিষ্ঠান নিজেই ভেঙে ফেলা ডাক দেয়। এই তো ঘটনাটা, নাট্য ঘটনাটা তো এইটুকু, মানে গল্পটাকে যদি সাজিয়ে নিই তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম। এখন একটু সাহিত্যের ছাত্রছাত্রীদের একটু টেকনিক্যাল দিকে খেয়াল রাখতে হয়। খেয়াল রাখতে, গোটা নাট্য ঘটনাটা ঘটছে একটা দিনে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। কি করে বুঝবো? সময়ের কিছু কিছু কেতন বা চিহ্ন রয়েছে, যেমন সকালবেলায় ওই যে আজ রঞ্জন নিশ্চয়ই আসবে, নীলকণ্ঠ পাখির পালক পড়েছিল। তারপর দুপুর বেলায় কিভাবে মধ্যাহ্ন সময়, সময়ের অতিবাহন, পাসিং অফ টাইম, এটাকে কিভাবে বোঝানো হচ্ছে, যে সর্দারের বর্ষায় মধ্যাহ্নের সূর্যের আলো ঝকঝক করছে, একটা টাইমের সিগন্যাল দেওয়া হলো। এবং শেষটা কি, নন্দিনী একদম শেষের দিকে নাটক যখন এগোয়, দেখতে দেখতে সিঁদুরে মেঘে আজকের গোধূলি রাঙা হয়ে উঠলো, এই কথা বলে নন্দিনী। সময়টা এগোচ্ছে, পাসিং অফ টাইম। তার মানে এই নয় যে নন্দিনী ওই দিনই এসেছে, নন্দিনী এসেছে আগে, ওর মেয়ের অন্য লোকেরা এসেছে আগে, কিন্তু নাট্য ঘটনাটা ঘটছে একটা দিন। এইটা হচ্ছে একটা দিক। এখন এটা যদি বলি সময়গত একটা বুননের দিক, টেক্সচারের দিক, তাহলে বলবো যে স্পেশিয়াল বা কালগত একটা দিকও আছে। যেমন শঙ্খিনী নামের যে নদীটার কথা পায়, সেই শঙ্খিনী নদীটার জল যেখানে গিয়ে পড়ে, সেইখানে একটা সরোবর থাকে, সেই সরোবরটা আবার অধ্যাপক যে গ্রামে ছিল সেই গ্রামে অবস্থিত।
অধ্যাপকের সংলাপ আছে না, আমাদের এই পাহাড় তলার জুড়ে একটা সরোবর ছিল, শঙ্খিনীদের জল এসে তাতে জমা হতো। হতেই পারে নদীটা অনেক বড়, সুতরাং কাছাকাছি নাও হতে পারে, কিন্তু একটা ঘন সংবদ্ধতার দিকেই যেন ইঙ্গিত কোথাও আছে, খুব ছড়িয়ে থাকা এরকম ব্যাপার বলে মনে হয় না। আর বজ্রগড়, কুবেরগড় একটা জনপদ, একটা জায়গায় গড়ে উঠছে নতুন করে, গ্রাম থেকে দূরে নতুন একটা খনি শহর বা খনি জনপদ গড়ে উঠছে। এ নিয়ে শঙ্খ ঘোষ বিস্তৃত আলোচনা করেছেন কালের মাত্র রবীন্দ্র নাটকে, এবং সেটা অনেক উচ্চাঙ্গের অনেক আলোচনা আছে। আমি সেদিকটাতে যাচ্ছি না, ছাত্রছাত্রীদের শুধু কয়েকটা ক্লু বা হিন্ট দেওয়ার জন্য কথাটুকু বললাম। আমি বলে যে জায়গাটাতে আসতে চাইছি যে গল্পটা তো পড়া হলো, এবার তো মাস্টারমশাইরা কতগুলো টুল সামনে রাখবেন, কারণ আমরা সাহিত্য সমালোচনার জন্য অনেকগুলো টুল ব্যবহার করি। কখনো সেটা মার্কসিস্ট টুল, কখনো সেটা নারীবাদী ফেমিনিস্ট টুল, কখনো সেটা ইকো ফেমিনিস্ট টুল বা ইকোলজিক্যাল টুল, এরকম তো হয়। ইকো পোয়েটিক্স কথাটা ব্যবহার আছে আজকাল, ইন্টারটেক্সচুয়াল টুল, নানা রকম সাইকোলজিক্যাল, নানা রকম। আসলে টুলগুলো দিয়ে যে এক একটা টুল দিয়ে এক একটা সমালোচনা পদ্ধতি দিয়ে যে সমস্ত নাটকটাকে উন্মোচন করে ফেলা যাবে, কোনো টেক্সটই এরকম উন্মোচন করা যায় না। বলা যেতে পারে টুলগুলো হচ্ছে আপনার হাতে দিয়ে দেওয়া হয়েছে এক গোছার চাবি, সেই চাবিগুলো দিয়ে আপনি কতটা এর মধ্যে প্রবেশ করতে পারেন। তা এই ক্ষেত্রে যেটা খুব বেশি হয় রক্তকরবীর ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা সোসিওলজিক্যাল টুল অথবা মার্কসিস্ট ক্রিটিসিজম যাকে আমরা বলি, এইটা খুব ব্যবহার করা হয়ে থাকে। শঙ্খ ঘোষ কবির অভিপ্রায় বইতে সেরকম দু একটা ইঙ্গিত দিয়েছেন, আর না দিলেও ক্ষতি ছিল না, কেননা আমরা যারা পড়ি তাদেরই একটা মনে হয় একটা শ্রেণী চেতনা, যাদের ওই শোষিত নিপীড়িত তাদের অবস্থাটাকে তুলে ধরার একটা তাগিদ কোথাও নাট্যকার অনুভব করছে। এখন মনে রাখতে হবে যে জায়গাটাতে আমার এই প্রশ্নটা তোলা, সেটা হচ্ছে এই, নিশ্চয়ই মার্কসিস্ট টুল দিয়ে আমি কিছু দূর পর্যন্ত পড়তে পারি, কিন্তু মার্কসিস্ট টুল দিয়ে কি আমি রক্তকরবী নাটকটাকে পুরো পড়ে ফেলতে পারবো? এইখানে যদি না পারি, কেন আমার এই সংশয়? তার কারণটা হচ্ছে আমার এই যে সিম্প্যাথি যদি আমার থাকে এই 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 সমস্ত সাধারণ মানুষের প্রতি, শোষিত মানুষের প্রতি যে সিম্প্যাথি থাকলেই যে সেটা মার্কসিস্ট একটা নিয়ম কলার মধ্যে গেল তা কিন্তু নয়। মানিক বন্দ্যোপাধ্যায় ঠিক এই প্রশ্নটা তুলেছিলেন প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে, যে প্রলেতারিয়েত জনতার কথা বলা হলেই সেটা মার্কসিজম হয়ে যায় না। হ্যাঁ, উনি বলেছিলেন যে জোলাতেও সেটা আছে, গোর্কিতেও সেটা আছে, কিন্তু জোলা আর গোর্কিকে কি একসঙ্গে মেলানো যায় কখনো? জোলা হচ্ছেন ভাবের আকাশের ঝড়, গোর্কি হচ্ছেন মাটির পৃথিবীতে জীবনের বন্যা, এ দুটোকে মেলানো যায় না। অর্থাৎ এই যে একটা মার্কসিস্ট টুল, এই টুল দিয়ে এটা সমালোচনা পদ্ধতি দিয়ে কিছু দূর আমি যেতে পারবো, সবটা যাওয়া যাবে না। কোথায় গিয়ে রক্তকরবীতে সেটা আটকাবে, সেটা আবার একটা দেখানোর উদ্দেশ্য আছে। রবীন্দ্রনাথ নিজে অবশ্য এ নিয়ে কোনো সংশয় নেই, আপটন সিনক্লেয়ারের ব্রাস চেক উপন্যাসটা পড়ছিলেন, তিনি একজন সমাজতান্ত্রিক, তার কথা শোষিত শ্রেণীর মানে তিনি তার ইন্সপায়ার্ড হয়েছে সে কথা অকুণ্ঠভাবে স্বীকার করেছেন। ফলে এটা নিয়ে তো সমস্যা নয়। নাটকের মধ্যে এমন এমন সংলাপও তো আছে, নিচের তলাটা হঠাৎ উপরের তলা হয়ে ওঠাকেই বলে প্রলয়, যা বরাবর প্রচ্ছন্ন আছে, তার প্রকাশ হওয়ার সময়টাই যুগান্তরের সময়। এ যদি নাটকের সংলাপ হয়, তাহলে তো আমরা টেম্পটেড হই যে গোটা নাটকটাকে একভাবে পড়ে থাকবে। কিন্তু পাশাপাশি একটা জিনিস মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ কিন্তু কোনো ইজমেই বায়াস ছিলেন না, তিনিও একটা ছাঁচে ফেলে নাটক নিশ্চয়ই লিখতে যাচ্ছেন না। 1926-এ রক্তকরবী, 1932-এ কালের যাত্রা নাটকে একটা সংলাপ আপনাদের স্মরণ করিয়ে দিই, তাহলে বোঝা যাবে যে রবীন্দ্রনাথ এই প্রলেতারিয়েতরা যখন চলে আসবে ক্ষমতাতন্ত্রে, তারা কি করতে পারে তারও সমালোচনা করছে। সেখানে কি বলছেন, একদিন ভাববে ওরাই রথের কর্তা, তখনই মরবার সময় আসবে। দেখো না, কালই বলতে শুরু করবে আমাদের হাল, লাগল, চরকা, তাঁতের জয়। যে বিধাতা মানুষের বুদ্ধিবিদ্যা নিজের হাতে গড়েছেন, তাকেই গাল পাড়তে বসবে।
রবীন্দ্রনাথের আরো অসংখ্য দৃষ্টান্ত নেওয়া যায় যে রবীন্দ্রনাথ সমাজতন্ত্র, মার্ক্সবাদ, এমনকি মার্ক্স অসংখ্য বলবো না, খুব বেশি নয়, 5-6টা জায়গায় আমি পেয়েছি এন্টায়ার রবীন্দ্রনাথ রচনাগুলি এবং চিঠিপত্র থেকে। তার বেশি আমার জানা নেই, যদি থাকে তার বাইরে। স্টালিনের নাম আছে, মার্ক্সের নাম আছে, বলশেভিজমের নাম আছে একাধিক জায়গায়, এবং সব জায়গাতেই কিন্তু সিস্টেমটার প্রশংসার পাশাপাশি একটা করে কশান আছে। কশানটা হচ্ছে এই যে সমষ্টি, এর উপর এত এমফাসিস এই ইজমে যে এ শেষ পর্যন্ত ব্যক্তির যে ব্যক্তি সত্তা সেটাকে ক্ষুণ্ণ করতে বাধ্য। আর যদি ক্ষুণ্ণ করে, হয় মানুষ ছাঁচে পরিণত হবে, অথবা একদিন সে ছাঁচ ভেঙে বেরিয়ে আসবে, যেটা রাশিয়ার চিঠির 13 নম্বর চিঠিতে লিখেছিলেন, যার জন্য রাশিয়াতে এই 13 নম্বর চিঠিটা বাদ দিয়ে প্রকাশ করা হয়েছে। এই চিঠিটা সোকল্ড কমিউনিস্টরা কিন্তু কেউ কোট করেন না, এড়িয়ে যান, কিন্তু রবীন্দ্রনাথ নির্ভয়ভাবে এটা করেছিলেন। এইটা বলবার কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথকে শুধু একটা মার্ক্সীয় ছাঁচে বা সমাজতান্ত্রিক ছাঁচে পুরোটা ফেলা যাবে না। এইখানটাতে আমার আর একটা অবজারভেশন যোগ করতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন যে উনি এই নাটকটা ঠিক যখন লেখা চলছে, রক্তকরণ, চীন ভ্রমণ যাচ্ছেন 24 সালে, 19 এপ্রিল 1924। সেই সময় তিনি সাংহাই থেকে পিকিং যাচ্ছেন। পিকিং যাওয়ার পথে কালিদাস নাগ সহযাত্রী, কালিদাস নাগ ডায়েরিতে নোট লিখে দিতেন, সেটা পরে কবির সঙ্গে 100 বছর বলে একটা বইতে প্রকাশিত হয়েছে। সেইখানে রবীন্দ্রনাথ বলছেন যে একদিকে মামুলি ওল্ড ওয়ার্ল্ড এক্সপ্লয়টেশন, মানে চিরাচরিত যে শোষণ, আর একদিকে নব্য বলশেভিক টেরোরিজম, দুভাবে ভায়োলেন্স করবে। একেবারে ভবিষ্যৎ দৃষ্টার মতন বলছেন, বলশেভিকদের যে চেহারা দেখছি তাকে ভবিষ্যতের স্বর্ণযুগের পূর্ণাবতার বলতে পারিনি। মানুষ হয়েই চিরকাল বাঁচতে চাইবে, ছাঁচে ঢালা মত বা আদর্শ নয়, যত ভালোই হোক না কেন সে আদর্শ। ব্যক্তিত্ব বা ইন্ডিভিজুয়ালিজম বাদ দিয়ে সমষ্টি বা কমিউনিজম দাঁড়াতে পারবে না কোনোদিনই। যেমন ইউনিটকে বাদ দিয়ে ইনফিনিটির মানে নেই, কমিউনিজম যত সত্য ইন্ডিভিজুয়ালিজম তত সত্যই, কমিউনিজম যত সত্য ইন্ডিভিজুয়ালিজম ততই সত্য। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আপনারা খেয়াল করবেন, রক্তকরবী নাটকে বলা হচ্ছে যে ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে ব্যক্তিগত, এবং সমষ্টি হিসেবে মানুষ শ্রেণীগত, এই দুটো পরিচয়ই আছে আমার রক্তকরবী নাটকে। অর্থাৎ আমরা যেন রক্তকরবীতে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার রাজা, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার নন্দিনী, ইন্ডিভিজুয়াল অন্যরা, এটাকে এমনকি সর্দার একটা সিস্টেমের না, সর্দারের মনেও কি একটু রঙিনীর নন্দিনীর রক্তকরবীর রঙের আভা লাগেনি? মেজ সর্দার সেই সিস্টেমেরই পার্ট। মেজ সর্দার কি আর মূল সর্দারের মতো? মেজ সর্দার তো তা নয়। ফলে ইন্ডিভিজুয়ালিজম এবং একই সঙ্গে তার সমষ্টি, দুটো ক্যারেক্টারকে কিন্তু আলাদা করে ভাবতে হবে। মানে পুরোটাই যেন আমরা একটা তত্ত্বের ছাঁচে না ফেলি। রবীন্দ্রনাথকে ফেলতে গেলে যেটা হবে, জোর জবরদস্তি করে ফেলা হবে, এবং জোর জবরদস্তি করতে গেলে পাঠে একটা বিকৃতির সম্ভাবনা দেখা আটানো যায় না এইভাবে। তো যাই হোক, এইবারে মূল যে কথাটা, মানে আমার যেটা স্ট্রাইকিং মনে হয়, যে জায়গাটা, যে কারণে পুরোপুরি মার্ক্সীয় ছাঁচে আমি ফেলতে পারি না, পড়তে পারি না, ফেলার দায়ী কারণ নেই, কিন্তু পড়বার যে একটা সিস্টেম আছে, সেইভাবে পুরোটা আমার আটে না রক্তকরবী। কেননা এই নাটকে নন্দিনী বলে একদম শেষে, মনে আছে, রাজা বলে নন্দিনীকে, চলো আমার সঙ্গে, আজ আমাকে তোমার সাথী করো নন্দিন। নন্দিনী বলে, কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। তোমার হাত এসে আমাকে মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার। এখন প্রশ্ন হচ্ছে যে মার্ক্সিজমে এইটা আছে বটে যে ক্যাপিটালিজম, এই ক্যাপিটালিজম তার স্বভাব দোষেই একদিন তার ভেতর থেকে ভেঙে পড়বে। কিন্তু স্বভাব দোষে ভেঙে পড়া এক জিনিস,
চিত্তের বদল ঘটাটা আরেক জিনিস। এটা কিন্তু হীরক রাজার দেশে নয়। হীরক রাজার দেশে কেউ কিন্তু একবার মানে গল্পের যুক্তির স্বার্থে একবার ঢোকাতে হয়েছিল মস্তিষ্ক প্রক্ষালন করতে, তারপর তার বদলটা এসেছিল। কিন্তু এখানে যে রাজার চিত্তে বদল ঘটছে, এর চিত্তের বদলটা তো নিশ্চয়ই ভিতর থেকেই। এবং এখানে যে তারপরে মুক্তি, এই মুক্তি কথাটা কমিউনিস্টরা যেভাবে বলবেন সেটা একরকম সামাজিক মুক্তি, দারিদ্র থেকে মুক্তি, শোষণ থেকে মুক্তি। কিন্তু রবীন্দ্রনাথ যখন মুক্তি কথাটা ব্যবহার করেন তখন তো শুধু সেই মুক্তির কথা হয় না, সেটা হয় আত্মিক মুক্তির কথা। ফলে এই জায়গাগুলোতে একটা বড় তফাৎ থেকে যায়। এবার এইটা যখন হয়, অর্থাৎ বুঝি যে রাজা একটু একটু করে বদলাচ্ছিল, রাজার ভিতরে এই বদলটা হঠাৎ নয়, নাটকে তার সূত্র লুকিয়ে রয়েছে, তখন বুঝতে হয় আচ্ছা রাজার চরিত্রটাকে একটু ভালো করে পরখ করা যাক। রাজার চরিত্রটা কিরকম? রাজা একটা আশ্চর্য জালে স্বেচ্ছাবর্তী, জাল, আড়াল, ক্ষমতা, আধিপত্য, যাই বলুন। রাজা নন্দিনীকে পেতে চায় হাতের মুঠোয়, যাকে সে পায় না তাকে সে ভেঙে চলে দেয়। এটাও কিন্তু ক্ষমতার একটা ধর্ম। কেমন এটা অন্ধ এক ধরনের ইগো কাজ করে তার মধ্যে। রাজা কিন্তু শক্তি পূজায় বিশ্বাসী। আমার শক্তিতে তুমি খুশি নও নন্দিন, কারণ শক্তিতে ক্ষমতা, এই ক্ষমতার ব্যাপারটাই কিন্তু নানাভাবে রাজা, খানিকটা অধ্যাপক, প্রত্যেকের একটা অন্য সত্তা আছে। কিন্তু বলে, যেমন অধ্যাপক বলে থাকবার জন্য মরতে হবে এই কথা বলে সুখ পাও তো বলো, কিন্তু থাকবার জন্য মারতে হবে এই কথা যারা বলে তারাই থাকে। একেবারে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর কথা। এই জগৎ মহা হত্যাশালা, এই নীতিতে যারা বিশ্বাস করে। গোবিন্দমাণিক্য কি সেই নীতিতে বিশ্বাস করেছিল? পারেনি তো। কারণ রবীন্দ্রনাথও করেন না। রবীন্দ্রনাথ করেন না কোথায় বুঝতে পারি? ভালো করে মানুষের ধর্ম পড়লে বুঝতে পারি, পার্সোনালিটি পড়লে বুঝতে পারি, এবং একেবারে অল্প বয়সে, তরুণ বয়সে লেখা পারিবারিক স্মৃতিলিপি পুস্তক, সেখানে বলছেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এই নিয়ম যদি আলোচনা করিয়া দেখা যায় তবে প্রতীকী হয় বলের অপেক্ষা সৌন্দর্যের টিকিবার শক্তি অধিক। আর সৌন্দর্যের টিকিবার শক্তির অধিক বলের অপেক্ষা ক্ষমতার চেয়ে। এই রবীন্দ্রনাথের বিশ্বাসের জায়গা, এটা নতুন করে কিছু বলার নেই। ফলে এইগুলো রাজার মধ্যে শক্তির পূজা আছে। রবীন্দ্রনাথ শক্তি পূজাকে কিভাবে দেখছেন সেটা শক্তি পূজা প্রবন্ধেই আছে, কালান্তরে বারোয়ারি মঙ্গলে আছে কিভাবে দেখছেন। এই যে ধ্বজা পূজা, অস্ত্র পূজা, মারণচণ্ডীর ব্রত, এগুলোর মধ্যেও তার ইঙ্গিত রয়ে গেছে। এখন এইটা তো গেল একটা দিক, এইবার হচ্ছে আর একটা দিক, সেটা হচ্ছে রাজার কি একটা সেলফ ক্রিটিসিজম আছে, সেলফ রিয়েলাইজেশন আছে। রাজার একটা ব্যর্থতা বোধ আছে, কারণ তার একটা আত্মজিজ্ঞাসাও আছে, নিজের সঙ্গে নিজের লড়াই আছে। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। বুঝতে পারি যে আমার মধ্যে যে জিনিসটা নেই, এত কিছু, সবাই আমাকে ভয় পায়, কিন্তু একটা বালিকা আমাকে ভয় পাচ্ছে না কেন? কোথায় আমার খামতি, অভাবটা কোথায়? আমি প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। ক্লান্ত শব্দটা দেখবেন বারবার রেকারেন্টলি, মানে রিপিটেটিভলি আসছে। ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছে না আমাদের এই রাজা, তাই তো? হ্যাঁ, মানে মরুভূমির সঙ্গে তুলনা করছে। মরুভূমি সবকিছু ড্রাই আপ করে দিতে পারে, কিন্তু মরুভূমির এই ক্ষমতা নেই, শক্তির এই ক্ষমতা নেই যে একটা ছোট্ট ঘাসের একটা ফুল ফোটায়। এইবার খেয়াল করুন, এই যে প্রাণের এইখানে যে একটা ম্যাজিক, এই ম্যাজিকটা হচ্ছে জড়ের বিপরীতে। ক্ষিতিমোহন সেন যেটা প্রমথনাথ বিশীয় রবীন্দ্র কাব্য প্রবাহে, নাট্য প্রবাহে বলেছেন না, যে লোহা লক্করের মধ্যে একটা গাছ রক্তকরবী ফুটে উঠেছিল। হ্যাঁ, মানে ওই প্রতিকূলতার মধ্যেও সে একটা ফুটে উঠেছে, একটা ফুল ফুটিয়েছে মানে সে যেন একটা নিশান উড়িয়েছে, তার প্রাণের ঘোষণা। আপনারা তো জানেন রক্তকরবী নামটা প্রথম খসড়ায় ছিল না, দ্বিতীয় খসড়ায় দুবার আসবে। অনেক পরে রক্তকরবীটাই মূল ক্যারেক্টার হয়ে যাবে এই নাটকে। তাহলে কি হচ্ছে যে রক্তকরবী, এই প্রসঙ্গে একটা অন্য কথা বলি, এটা কৌতূহল, এটা আমি কোনো নিরসন করছি না, এটা আমার জিজ্ঞাসা। এখন
তখন ওই অনলাইন বিচিত্রটা ঠিক কাজ করছে না বলে আমি চেক করতে পারিনি। আচ্ছা, বনবাণী কাব্য লেখা হলো তার কিছুদিন বাদে। এত গাছপালা নিয়ে এত কিছু লিখেছেন রবীন্দ্রনাথ ফুল দিয়ে। রক্তকরবী পেয়েছেন কোথাও আর অন্যত্র, মানে এই নাটকের সূত্র ছাড়া? রক্তমুখীর কথা আছে, রবীন্দ্রনাথ নামকরণ করেছেন নীলমণিলতা, মধুমঞ্জরি, রক্তমুখী। রক্তকরবী পাই না কোথাও। আসলে এই নাটকটা, এটা আমি জানি না, এই ফুলটার নাম প্রচলিত ছিল লাল করবী নামে, সেইটা পাই নির্বাণ কুমারী মহলানস্কে লেখা একটা চিঠিতে খুব সম্ভবত। কিন্তু রবীন্দ্রনাথ রক্ত করে দিলেন। রক্ত করবার তো একটা সাহিত্যিক ব্যঞ্জনা থাকে, সেটা আলাদা করে ব্যাখ্যা করা বলার প্রয়োজন হয় না। তো সেইটা হতে পারে, পরে রক্ত করবী হলো নাটকের নাম। এইবার রাজার তো ব্যর্থতা আছে, আত্মজিজ্ঞাসা আছে, বোঝা গেল। রাজা কেন নন্দিনীকে নিয়ে এলো এখানে? রাজা কেন নন্দিনীকে এখানে নিয়ে আসে? নন্দিনী তো আর খনিজ শ্রমিক হবে না, নন্দিনী তো খনিজ শ্রমিক হবে না, তাহলে নন্দিনীকে কেন নিয়ে আসা? তার কি কাজের জন্য? তবে কি রাজা রঞ্জনের সঙ্গে নন্দিনীর যে প্রণয়ের খবর, সে প্রণয়ের খবর কি রাজা জানতে পেরেছিল? তাই তাকে ক্ষমতা আধিপত্য দিয়ে ছিনিয়ে নেওয়া, তাকে জোর করে তার প্রেম আদায় করবার একটা অভিসন্ধি থেকে, এটাই উত্তর নাটকে নেই। তবে সেটা অসম্ভব নয়, সেটা হতে পারে। প্রেমের একটা ঈর্ষাবোধ থাকে অনেক সময়, সেটা থাকতে পারে। হ্যাঁ, তবে প্রেম মানে ঈর্ষাবোধ হবে থাকবে তা নয়। এখানে বিশু নিভৃত প্রেমিক, কিশোর উত্তীয় প্রেমিকের মতো, কিন্তু রাজার মধ্যে একটা ঈর্ষা মিশে থাকে। এটাকে প্রেম বলবো না, একটা অনুরাগ বলতে পারি, যাই হোক, বা একটা আকর্ষণ বলতে পারি। তো এইটা আর একটা কি আছে, রাজা উপলব্ধি করছে যে তার ভিতরে যে শক্তি, তার মধ্যে একটা প্রকাণ্ড দীনতা আছে, যেটা বাইরে থেকে খুব মানে ম্যাগনিফিসেন্ট দেখাচ্ছে, কিন্তু ভিতর দিক থেকে সেটা খুব কম। সেইটা ভিতরে ভিতরে বেঁধিয়ে ওঠা কথাটা একটা পাহাড়ের মতো বলে তার মনে হচ্ছে। আর তার উপলব্ধি হচ্ছে যে তার মধ্যে যে জিনিসটা আছে সেইটা হচ্ছে তার শক্তি আছে, কিন্তু লাইন যেটা, সেটা হলো শক্তির সামঞ্জস্য। এই শক্তির সামঞ্জস্য বা ছন্দ জিনিসটা কি? নন্দিনী বলে, আমার মধ্যে কি দেখছো? রাজা বলে, বিশ্বের বাঁশিতে নাচের ছন্দ বাজে, সেই নাচের সেই ছন্দ। এখন এই ছন্দ কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথের। ছন্দ মানে কাব্যের ছন্দ নয়, রবীন্দ্রনাথের ছন্দ জিনিসটা এতবার আসে ছন্দ সামঞ্জস্য। সেইটা এরকম যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছন্দিত বলেই তা, সেই ছন্দময়তাটাকে যখন আমি আমার অন্তর দিয়ে উপলব্ধি করি, তখন তাকে যেটা পাই, যেটা পাই সেটা হচ্ছে সৌন্দর্য। আর সেটা যখন আমি জ্ঞানে পাই, তখন তা হচ্ছে সত্য। তাই সত্য সুন্দর রবীন্দ্রনাথের একটা অদ্ভুত সমীকরণে আসে। আর রাজা ভাবে বিধাতার সেই বদ্ধ মুঠো আমাকে খুলতেই হবে। অর্থাৎ রাজা বুঝতে পেরে গেছে যে কোথাও একটা জায়গায় সে আটকে পড়ে আছে, তার থেকে বেরোবার তার একটা চেষ্টা আছে, কিন্তু সে চেষ্টাটা তার সম্ভব হয়ে উঠছে না। এইটা হলো একটা সমস্যার জায়গা। এইবার তাহলে রাজা উত্তীর্ণ হলো কেন? কারণ রাজা একটা জিনিস উপলব্ধি করলো, সেটা হচ্ছে নন্দিনীকে দেখে, মনে আছে সেই তার চুলের ভিতর দিয়ে হাত বুলিয়ে দেওয়া, এদিকে তার হাতে বা হাতে বাজ পাখি, এইটার মধ্যে দিয়ে সে যেটা পেল সেটা হচ্ছে একটা মুক্তি, অহং থেকে মুক্তি। মানে রবীন্দ্রনাথের তিনটে শব্দ, অহং, প্রেম এবং মুক্তিকে যদি পাশাপাশি রাখি, তাহলে বলবো যে অহং থেকে যে প্রেম উত্তরণ, সেটাই হচ্ছে মুক্তি, যে মুক্তির কথা একটু আগে বলছিলাম। আর অহং থেকে মুক্তির পথও কিন্তু রবীন্দ্রনাথের হচ্ছে এই প্রেমের মাধ্যমে। এইটা তো যাই হোক, এই জায়গাটা পর্যন্ত একটা আলোচনা করে বোঝা গেল যে এই ইন্ডিভিজুয়ালিটির জায়গাটাকে, রাজার এই জায়গাটাকে পুরোটা সিস্টেমের সঙ্গে মিলিয়ে কোন একটা ছাঁচে পুরোটা ফেলা যাচ্ছে না। এইবার আমি আর দুটো পয়েন্ট বলে শেষ করব। একটা হচ্ছে যে এই পর্যন্ত বলবার পরই একটা প্রশ্ন এসে যায়, প্রশ্নটা তুলবেন নারীবাদীরা, অর্থাৎ ফেমিনিস্ট ক্রিটিকরা প্রশ্ন তুলবেন, বা ছাত্রছাত্রীদের আমি একটু ভাবতে বলবো যে এমন কি হতে পারে না যে রঞ্জন এলো, রঞ্জন এসে এই বিপ্লবটা ঘটালো,
কেন রঞ্জন না ঘটিয়ে এই বিপ্লবটা ঘটাতে হয় নন্দিনীকে, অর্থাৎ একজন নন্দিনী কেন লাগে, এইটা যদি একটা বড় প্রশ্ন তোলা যায়। এখন নন্দিনী কেন লাগে এইটার ব্যাখ্যা রবীন্দ্রনাথেই আছে। কোথায় আছে? পশ্চিম যাত্রীর ডায়েরিতে আছে। পশ্চিম যাত্রীর ডায়েরিতে রবীন্দ্রনাথ যে কথা বলবেন সেটাই কিন্তু রবীন্দ্রনাথের চিরাচরিত নারী ভাবনা। আমরা যেটা ভুল করে ভাবি যে ওই সবুজ পত্র পর্বে রবীন্দ্রনাথ বদলে গেলেন, তা কিন্তু নয়। কেননা ক্রিয়েটিভিটি এবং পার্সোনালিটি, ওমেন অ্যান্ড হোম অ্যান্ড ওমেন, এই দুটো লেকচারকে মিলিয়ে যদি পড়া যায় তাহলে রবীন্দ্রনাথের নারী ভাবনার একটা পূর্বাপর সামঞ্জস্য কিন্তু দেখা যায়। হয়তো সেটা নারীবাদী সমালোচকদের খুব গ্রহণযোগ্য নাও হতে পারে। কিরকম কথাটা? বা হতেও পারে, কারণ নারীবাদ বলতে একই রকম তো বোঝায় না। যেমন গাইনোসেন্ট্রিক ফেমিনিজম, সেগুলো একটু এইরকমই একটা মতের কাছাকাছি যাবে। পশ্চিম যাত্রীর ডায়েরিতে তিনি যেটা বলছেন, আমি অংশ বিশেষ বলছি। লক্ষ্মীতে সৌন্দর্য হচ্ছে পরিপূর্ণতার লক্ষণ। সৃষ্টিতে যতক্ষণ দ্বিধা থাকে ততক্ষণ সুন্দর দেখা যায় না। সামঞ্জস্য যখন সম্পূর্ণ হয় তখনই সুন্দরের আবির্ভাব। এই জন্য দেখবেন যে নাটকে নন্দিনীর যখন শেষ পর্যন্ত নাটক শেষ হচ্ছে, সেটা পাকা ধানের গান দিয়ে শেষ হচ্ছে। আচ্ছা, এই পাকা ধানের গানের সূত্রে কি মনে পড়ে না চিত্রাঙ্গদাতে ওই যে ফুল থেকে ফল হয়ে ওঠার যে তত্ত্বের কথা রবীন্দ্রনাথ বলেছিলেন সেটি? আর একটা কথা বলছেন, নারী প্রকৃতি আপনার স্থিতিতে প্রতিষ্ঠ, সার্থকতার সন্ধানে তাকে দুর্গম পথে চলতে হয় না, ইত্যাদি ইত্যাদি বলছেন। এই ভাবটা, অর্থাৎ নারীর মধ্যে পুরুষের শক্তি তার অসমাপ্ত সাধনার ভার বহন করে চলবার সময় সুন্দরের প্রবর্তনার অপেক্ষা রাখে। সেই স্থিতির ফুলই হচ্ছে নারীর মাধুর্য, সেই স্থিতির ফলই হচ্ছে নারীর মাঙ্গল্য, সেই স্থিতির সুরই হচ্ছে নারীর শ্রী সৌন্দর্য। এই ভাবটা আমার রক্তকরবী নাটকের মধ্যে প্রকাশ পেয়েছে। যক্ষপুরে পুরুষের প্রবল শক্তি মাটির তলা থেকে সোনার সম্পদ ছিন্ন করে আনছে। নিষ্ঠুর সংগ্রহের লুপ্ত চেষ্টার তাড়নায় মানুষের প্রাণের মাধুর্য সেখান থেকে নির্বাসিত। সেখানে জটিলতার জানে আপনাকে আপনি জড়িত করে মানুষ বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তাই সে ভুলেছে সোনার চেয়ে আনন্দের দাম বেশি, ভুলেছে প্রতাপের মধ্যে পূর্ণতা নেই। এমন সময় সেখানে নারী এলো, নন্দিনী। প্রাণের বেগ এসে পড়লো যন্ত্রের উপর, আঘাত করতে লাগলো চেষ্টার বন্ধন জালকে। তখন সেই নারী শক্তির নিগূঢ় প্রবর্তনায় কি করে পুরুষ নিজের রচিত কারাগারকে ভেঙে ফেলে, প্রাণের প্রবাহকে বাধামুক্ত করবার চেষ্টায় প্রবৃত্ত হলো, এই নাটকের তারই বর্ণনা আছে। আমি অন্য কিছুতে যাচ্ছি না, আমি শুধু জাস্ট এইটুকু বলতে চাইছি। অর্থাৎ এইটা আমার পড়তে গিয়ে মনে হয়েছিল যে রঞ্জনের সাথে একটা বিপ্লব ঘটাতে পারত, কিন্তু একজন নন্দিনীকে কেন আনা হলো? খনি শ্রমিক তো সে হবে না, খনির কাজ তো সে করবে না, করছে না। আসলে নন্দিনীকে আনার এইটার কারণটা রবীন্দ্রনাথ সবসময় মনে করেন এই নন্দিনী একজন নারীকে লাগবে, এই বদলটা ঘটায় গেল। পুরুষের শক্তি, মানে এটা যখন আপনি ইকো ক্রিটিসিজমের দিকে যাবেন তখন দেখবেন যে ইকো ফেমিনিজম জিনিসটা আছে, যে প্রকৃতি হচ্ছে একরকম আর সভ্যতা হচ্ছে পুরুষ স্বভাবের, ম্যাসকুলিন। সে নষ্ট করে আর প্রকৃতি তাকে ধারণ করে, একটা ধারণ করা আর একটা বাইনারিতে ভাগ করে দেওয়া। এখন এই 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 যে সভ্যতা, বিশেষ করে এই যে কুবেরি সভ্যতা, মকর রাজ নামটা খেয়াল করুন, কুবেরি সভ্যতা, এই কুবেরি সভ্যতা কিন্তু ভীষণ ভীষণ রকম এই প্রকৃতিকে লাঞ্ছিত করে, তারকে দ্রৌপদী বস্ত্রহরণের মতো তার থেকে নিংড়ে নেয়, ছিনিয়ে নেয় তার সম্পদ। কেমন এই জিনিসটা বারবার ঘটতে থাকে, যাকে রবীন্দ্রনাথ বলেছেন আকর্ষণজীবী। আর আকর্ষণজীবীদের বিপরীতে থাকে কারা? যারা প্রকৃতিতে ফসল ফলায়, যাদেরকে বলা হয় কর্ষক। কেমন? এখন এই জায়গা থেকে, এটা ইকো ফেমিনিজমই বলুন বা ইকো ক্রিটিসিজমই বলুন, যেভাবেই আমরা একাডেমিক অভ্যাসে পড়ি না কেন, সেইখানটাতে এই দুটো জিনিসকে মেলানো হচ্ছে বলে আমার মনে হয় নন্দিনীকে নিয়ে এসে। একটা হচ্ছে সভ্যতা আর প্রকৃতি, তার একটা বাইনারি দেখানো হচ্ছে, এবং প্রকৃতি, নারী প্রকৃতির স্বভাব রবীন্দ্রনাথ বিশ্বাস করেন,
তার দ্বারাই একমাত্র এই রেস্টোরেশনটা সম্ভব, এইটাকে তিনি এখানে স্পষ্ট করেন। এবং তিনি বলেন যে পৃথিবীর পাঁজর থেকে তাল তাল শোলা তুলে আনা হচ্ছে মানুষের লোভেই, তাতে ছন্দ নষ্ট হচ্ছে প্রকৃতির নিজস্ব তন্ত্রে। এই কথাটা রবীন্দ্রনাথ কিন্তু শুধু এখানেই উচ্চারণ করছেন তা নয়। আমি সময় লাগবে বলে একটা আলোচনায় যাচ্ছি না। সেটা হচ্ছে আপনারা যদি ন্যাশনালিজম লেকচার গুলো দেখেন এবং তার পাশাপাশি যদি ইন্টারপ্রিটেশন, যেটা 1925 সালের অক্টোবর মাসে বিশ্বভারতী কোয়ার্টারলিতে প্রকাশিত হয়েছিল, দুটো পাশাপাশি পড়েন, দেখবেন সবসময় এই আধুনিক সভ্যতাকে ক্রিটিসাইজ করা হয়েছে। আমি আর পড়ছি না, সঙ্গে ছিল। আধুনিক সভ্যতাকে ক্রিটিসাইজ করা হচ্ছে। আধুনিক সভ্যতার সঙ্গে যান্ত্রিকতা, বৈজ্ঞানিক জ্ঞান, জ্ঞানতন্ত্র, হ্যাঁ, ফুকোর ভাষায় ক্ষমতাতন্ত্রে জ্ঞান একটা বড় ফ্যাক্টর, সেই জ্ঞানতন্ত্রের এইগুলো সমস্ত ক্রিটিসিজমকে কিন্তু এক জায়গায় করা হয়েছে। ন্যাশনালিজম, কেন ন্যাশনালিজমের তিনি এত বিরোধী? তার কারণ এর একটা হাইড্রোলিক প্রেস, এবং খেয়াল করবেন ন্যাশনালিজমে হাইড্রোলিক প্রেসের বিপরীতে যা রাখা হয়েছে ওখানে একটা বাইনারি আছে, সেটা হচ্ছে প্রাণ আপন স্বভাবে গাছ যেমন করে ডিম। এই যে প্রাণ ধর্ম জড় ধর্ম, তার এইটার উপর বেশি রকম একটা কথা বলা হয়েছে এইখানটাতে। তো এইটার সূত্রে এইবার আমার প্রথমেই যেটা আমি বলেছিলাম যে আমাদের যে শান্তিনিকেতন ধারা, বৃহত্তর অর্থে শান্তিনিকেতন শ্রীনিকেতন, তার সঙ্গে কি যোগ? তার সঙ্গে যোগ হচ্ছে যে রবীন্দ্রনাথ কিন্তু ওই অতদিন আগে এটা বুঝতে পেরেছিলেন যে আমরা পরিবেশ থেকে প্রতিনিয়ত লুণ্ঠন করে নিচ্ছি এবং এই লুণ্ঠনটার প্রতিপূরণের একটা ব্যবস্থা করতে হবে এবং তার সঙ্গে একটা মাঙ্গলিক অনুষ্ঠান, একই সঙ্গে নান্দনিক, তার সূচনা করতে হবে। সেটা তিনি করেছিলেন 28 সালে, অর্থাৎ 25 সালে সেখানে বৃক্ষরোপণ সূচিত হয়, 28 সালে আনুষ্ঠানিকভাবে সূচিত হয়। খেয়াল করুন, এটাও কিন্তু একদম রক্তকরবী পর্বে। সেখানটাতে তিনি 1939 সালের হলকর্ষণের বৃক্ষরোপণ সম্পর্কে বলছেন যে এই যে আমরা বৃক্ষরোপণ উৎসব এখানে করি, কেন করি না, এটা হচ্ছে অপব্যয়ী সন্তান কর্তৃক লুণ্ঠিত মাতৃভাণ্ডার পূরণ করবার কল্যাণ উৎসব। অপব্যয়ী সন্তান কর্তৃক লুণ্ঠিত মাতৃভাণ্ডার, খেয়াল করুন, এইটাই কি করে না রাজা, রক্তকরবী রাজা? অপব্যয়ী সন্তান মানে সিস্টেম কর্তৃক যদি বলি, লুণ্ঠিত মাতৃভাণ্ডার প্রকৃতির কাছ থেকে পুরো কেড়ে নেওয়া হচ্ছে। একবারে তো অধ্যাপকের এই একটা সংলাপ পুরোপুরি এরকম আছে, সেটা হচ্ছে যেখানকার লোকে দস্যুবৃত্তি করে মা বসুন্ধরার আঁচলকে টুকরো টুকরো করে ছেড়ে না, সেইখানে রঞ্জনকে নিয়ে সুখে থাকো। অধ্যাপক বলে না, এই যে বসুন্ধরার দস্যুবৃত্তি করে না, বসুন্ধরার দস্যুবৃত্তি দেখুন একদম হুবহু এইটা পেয়ে যাবেন 1922 সালে, অর্থাৎ রক্তকরবী লেখার ঠিক আগে রবীন্দ্রনাথের একটা ভাষণটার নাম হচ্ছে দ্য রাবারি অফ দ্য সয়েল। রাবারি অর্থাৎ দস্যুবৃত্তি কিসের? ভূমি, এই হচ্ছে ভূসম্পদের বিত্তহরণ নামে এটার অনুবাদ সন্দীপ বন্দ্যোপাধ্যায় হয়েছে। আমি আর পড়ছি না, একেবারে অবিকল। মানে এই যে একটা সোনার মদ নেশা ছড়িয়ে দেওয়া হচ্ছে এইখানে একটা লেকচারের মধ্যে, ঠিক সে জিনিসটা তার একটা অ্যাপেন্ডিক্স বা সংযোজন অংশে সম্পূর্ণ এই কথাটা বলা আছে যে কিভাবে এই সিস্টেম তোমাকে নিংড়ে নেবে, নিংড়ে নেওয়ার পর তোমার কাছ থেকে কি করে তোমাকে ওই কিছু একটা নেশা দিয়ে মজিয়ে রাখবে। হ্যাঁ, পল্লীগ্রাম চিত্ত দেহের খাদ্য থেকে আজ বঞ্চিত হয়েছে, সেখানে উভয় খাদ্যের সরবরাহ করতে হবে। তার আগে বলছেন আমি যে পল্লীর কথা জানি সেখানে সর্বদা নিরানন্দের হাওয়া বইত ইত্যাদি ইত্যাদি, এবং সেখানে কত কথা ইত্যাদি চলে গেল। চিত্তের মূল দেশে আত্মা সেখানে ক্ষুধিত মরতে বসেছে এবং সেখানকার মানুষ তাদের যে কৌম জীবনের নিজস্ব আনন্দের ছাদ, তার থেকে নির্গত হয়ে এখন ওই মদ্যপান করে নেশা করে তারা জীবন ধারণ করছে। ফলে আপনারা যদি এইগুলোকে একটু মিলিয়ে পড়েন তাহলেই দেখা যাবে যে সত্যি সত্যিই
শান্তিনিকেতন যদি একটা আইডিয়ার নাম হয়, ব্যাপক অর্থে শ্রীনিকেতনকে জুড়ে দিয়ে বিশ্বভারতী যদি একটা আইডিয়ার নাম হয়, যে সেই আইডিয়ার সঙ্গে কিন্তু রক্তকরবী এইভাবে জুড়ে যায়। আর এরই সঙ্গে যদি কেউ চান একটা ইন্টারটেক্সচুয়াল ক্রিটিসিজম, শুধু পুরাণ কেন্দ্রিক নয়, জুড় দিতে পারেন যে কেমন করে রামায়ণের কাহিনীকে তলে তলে এখানে বুনে দেওয়া হয়েছে। মানুষ তো স্বর্ণতৃষায় ভোগে, সোনার পিছনে ছোটে মায়ামৃগের মতন, কিন্তু তারপরে একটা লঙ্কা কাণ্ড ঘটে। এই লঙ্কা কাণ্ড ঘটাই যারা, সে হয়তো একটা বুড়ো বানর সেনা, কিন্তু তার সঙ্গে এক একটা কাঠবেড়ালেরও যোগ থাকে, যারা গিয়ে শেষ পর্যন্ত এই রাবণ শব্দটার অর্থ রবীন্দ্রনাথ করতেন চিৎকার, অন্যদিকে রামকে রাখতেন, রামায়ণী কথার ভূমিকাতে রেখেছেন, রামকে রাখতেন যে নব দুর্বা দলস্যাম, মানে আবার দেখুন শ্যামলিমা প্রকৃতি তার সঙ্গে রম ধাতু থেকে এসছে। তো এইভাবে যেভাবে রামায়ণের ব্যাখ্যা রবীন্দ্রনাথ করেন, এবং যেভাবে রক্তকরবীর সঙ্গে আলোচনা করতে গিয়ে তলে তলে রামায়ণের টেক্সচারের কথা উনি বলেছেন, সেই সব দিক থেকে ব্যাখ্যা করতে গেলে, বুঝতে গেলে মনে হয় যে রক্তকরবী এমন একটা নাটক, এমন একটা বহুস্তরিকতা, যে তাকে নানাভাবে পড়া যায়, কোনো একটা দিক থেকে পড়াটা উচিত নয়। এইটুকুই আমার ছাত্রছাত্রীদের কাছে বলবার মূল কথাটা, যে আগে থেকে কোনো তত্ত্বকথা না নিয়ে পড়তে পড়তে এই নাচদুয়ার গুলো পেরোনো যায়, এবং তাতে হয়তো এই নাটকের নানা রকম মাত্রা আমাদের সামনে উন্মোচিত হতে থাকে, আমরা বুঝি নাটকটি। এইটুকুই শুধু ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে